রুদ্ধর মেয়েটির সামনে থাকা যেন দায় হলো। নিজেকে সংযত করতে প্রশ্ন করল, বৃষ্টি পছন্দ তোমার? নোঙর তাকালো রুদ্ধর দিকে। চোখে চোখ পড়ল, সে চোখ আবার নামিয়েও নিল নোঙর। লোকটার চোখগুলো অদ্ভুত, যেন সর্বদা কিছু বলে। সে চোখে কেন যেন তাকাতে পারে না নোঙর। নোঙর স্বাভাবিকই উত্তর দিল, খুব পছন্দ। আর আপনার? রুদ্ধ তাকিয়ে রইল মেয়েটির দিকে, কি যেন ভাবলো। ফের ঘরে ছুটে গেল। নোঙর বুঝলো না কিছু। নিমেষে ফের এলো লোকটা, পায়ের কাছে মোড়াখানায় বসলো। লোকটা অদ্ভুত এক কাণ্ড করলো। নোঙরের ব্যান্ডেজ করা পাখানা উঠালো নিজের হাঁটুর উপরে। নোঙর আশ্চর্য কণ্ঠে বলল, কি করছেন কি? রুদ্ধ উত্তর দিল না। শীতল দৃষ্টিতে একবার তাকালো নোঙরের দিকে। অমনি যেন মনতা ঝাপটে ধরল মেয়েটাকে, যেন ওই চোখ দুটো কিছু বলবে তাকে। এর মাঝেই শীতল স্পর্শ পেল কিছুর। ভালো করে তাকিয়ে দেখলো বিকেলের সেই ছিঁড়ে যাওয়া নূপুরখানা পরিয়ে দিচ্ছে রুদ্ধ। নোঙর কিছু বলবে তার আগেই রুদ্ধ ফিসফিসিয়ে বলল, আর আমার বৃষ্টি স্নাত প্রাণকে পছন্দ। মেঘ রোদ্দুরের সন্ধে চলছে অম্বরে। আবছা রোদ্দুর আর অনেকটা মেঘাচ্ছন্ন আকাশ আজ। সারা রাত তাণ্ডব করেও সে যেন ক্লান্ত হয়নি। ফের প্রস্তুতি নিচ্ছে ঢল আসার। ভোর উঠেই উঠল তরি। রাতে তার ঘুম হয়নি। কি যেন কি হলো, বোনদের সাথে ঘুমালো না কাল। নিজের ব্যবহারে আজ নিজেই তাজ্জব বনে গেল। হাত পানে টাকা নেই, বুকটা ধুক করে উঠল। কেমন লালচে হয়ে আছে হাতখানা। অতি আদরে বুকে টেনে নিল, বুকে মিশিয়ে রাখলো খানিকক্ষণ। প্রিয় মানুষটার দেওয়া ক্ষত এটা। এ ক্ষত সুখের চাইতেও দামি যে তার কাছে। ওষ্ঠ ছোঁয়ালো ক্ষতটিতে। আহা কি প্রশান্তি। বিছানা ছেড়ে উঠল তরি। সফেদ পর্দা ভেদ করে আবছা আলো প্রবেশ করছে কক্ষে। উঠেই পর্দাটা খুলে দিল। পর্দাটা খুলতেই টুংটাং শব্দ হলো জানালার উপর লাগানো ওই জিনিসটা। এটার নাম জানে না তরি। এটা শ্রাবণী কিনে দিয়েছিল। সবার সাথে বেরিয়েছিল তখন ওকে একটা, রেহানা আর নোঙরকে একটা কিনে দিয়েছিল। এই জিনিসটা তার ভীষণ প্রিয়। সাদা থাই গ্লাস বিশিষ্ট জানালাখানাও খুলল, হিমেল হাওয়ার সাথে সাথেই প্রবেশ করলো কক্ষে। বিছানা থেকে ওড়নাখানা নিয়ে আলমারি থেকে জামা নিয়ে ওয়াশরুমের দিকে হাঁটা ধরলো। আজ কলেজে একটু কাজ আছে, সেখানেই যাবে। পরীক্ষার রেজাল্ট দিবে, সাথে ছুটিও নিতে যাবে। বোনের বিয়ে, কত তোড়জোড় বাকি তার। সাদা রঙের একটা চুড়িদার পরলো তরি। ওড়নাখানা লাল, জামাটা গোল। সাদা রং তার বেশ প্রিয়। ঘর ছেড়ে বের হতেই আকস্মিক দেখা হলো শ্রাবণের সাথে। তার হাতে কিছু লিস্ট। বোধহয় বরযাত্রীর ঘরে যাচ্ছে। শ্রাবণকে দেখতেই খানিকটা মুচকি হেসে বলল, শুভ সকাল ভাইয়া। শ্রাবণও থেমেছিল। সে খানিকটা বুড়ো কুচকালো, তারপর হাতের দিকে তাকালো। বলল, শুভ সকাল। তোর হাতের কি অবস্থা? ফোসকা পড়েছে? চিকচিক করে উঠল তরি রাখিদাই। শ্রাবণ ভাই তার কথা জিজ্ঞেস করছে। যদিও এটা স্বাভাবিক, তবে তরির কাছে এটা মাত্রাতিরিক্ত খুশির। তরি হাতের দিকে তাকিয়ে বলল, ফোসকা পড়েনি, লাল হয়ে আছে। অনুতপ্ত হলো শ্রাবণ। তার খামখেয়ালিপানায় মেয়েটার হাত পড়েছে। শ্রাবণ কিছু বলল না। মামার ডাক পরেই ছুটে গেল মামার ঘরের দিকে। তরি নিচে নেমে রসোই ঘরে গেল। শ্রাবণের হাতে কিছু লিস্ট। নিশ্চয়ই বড় বাজারের দিকে যাচ্ছে, আর সেখানেই তো তার কলেজ। তড়িৎ গতিতে মায়ের কাছে গিয়ে বলল, আমি বের হব না, তাড়াতাড়ি নাস্তা দাও। মহিমা বেগম সবাই চা ঢালছিল। মেয়ের উদ্দেশ্যে বলল, তুই বস, আমি দিচ্ছি। তখন নিচে নামলো শ্রাবণ। শ্রাবণকে দেখেই দৌড়ে রসোই ঘর ছেড়ে বের হলো তরি। শ্রাবণ সদর দরজা পার হবে, ঠিক সে সময় তরি তড়িৎ গতিতে বলল, শ্রাবণ ভাই, আপনি কি বড় বাজারের দিকে যাচ্ছেন? শ্রাবণ থামলো, স্বভাবসুলভ উত্তর দিল, হ্যাঁ, কেন? তোর কিছু দরকার ছিল? তরির যেন মেঘনা যাইতেই জল পেল। উচ্ছ্বাস ভরা কণ্ঠে বলল, আমার কলেজ তো সেখানেই, আমায় নামিয়ে দিতে পারবেন না আমি, যদি আপনার সুবিধা হয়। শ্রাবণ স্বাভাবিক নিল ব্যাপারটা। সম্মতি জানিয়ে বলল, এতে আমতা আমতা করার কি আছে? তৈরি হয়ে আয়, আমি বাইক বের করে দাঁড়াচ্ছি। তরি যেন বিশ্বজয়ের মতো খুশি হলো। নাস্তা না করে ছুটলো উপরে ব্যাগ নিয়ে আসার জন্য। পেছন থেকে তার মার বড় মা কত ডাকলো, সে একটাই কথা বলল, আম্মু, এখন আর খাওয়ার সময় নেই, বাড়ি এসে মন ভরে খাবো।
মেয়েটা এতই ব্যতিব্যস্ত হয়ে বের হলো, চুলটা আঁচড়ানোরও সময় পেল না, খোলা চুলেই বেরিয়ে পড়ল। ভালোবাসার মানুষের সাথে সময় কাটানোর লোভ কি সামলাতে পারে? তরি ব্যাগ নিয়ে যখন বাইরে এলো, শ্রাবণ তখন বাইকে ঠেস দিয়ে দাঁড়িয়ে মোবাইল ঘাঁটছে। আকাশ সমান লজ্জা নিয়ে মেয়েটা সেদিকে এগোলো। লাজুক লতা হলো যেন মেয়েটা। শ্রাবণ তরিকে দেখেই মোবাইল পকেটে রাখলো, বলল, মামিরা ডাকছে না, খেয়েই বের হলে না কেন? তরি যেন লজ্জায় মিলিয়ে গেল আরেকটু, মাথা নিচু করে লাজুক হেসে উত্তর দিল, ইচ্ছে করছে না শ্রাবণ ভাই, ক্যান্টিনে কিছু খেয়ে নিব। শ্রাবণ কিছু বলল না আর বাইকে উঠলো। তরিও উঠলো। আজ যে শ্রাবণ বাইকে প্রথম উঠেছে এমনটা মোটেও না, আগে যতবার উঠেছে সাথে নোংরা ছিল, কিন্তু আজ যেন লজ্জা তাকে কুপকাত করে দিচ্ছে। শ্রাবণ বাইক স্টার্ট দিতে দিতে বলল, ধরে বস, পড়ে যাবে। তরি একটা সময় এগুলো আষ্টে পিষ্টে ধরে বসলো। ইস, সময়টা এখানেই থমকাক। এত সুখ সুখ লাগছে কেন তার? ইস, এখন যদি মরণও হয়, সে মরণ সাদরে গ্রহণ করবে তরি। পরিপূর্ণ শুধু মানুষেই পরিপূর্ণ তা কিন্তু নয়, পরিপূর্ণ ভালোবাসায় পরিপূর্ণ। মহিমা আর কণিকা দুই যা। কণিকা বেশ কঠোর মেজাজের আর মহিমা বেশ ঠান্ডা মস্তিষ্কের। এরা যেন জানা দু বোন। কণিকা নিজে পছন্দ করে দেবর রবিনের বিয়ে করিয়েছে। সেই প্রথম দিন আসার পর মেয়েটা যে তাকে বলেছিল, তুমি আমার জানা, তুমি আমার বুবু, সেই যে কথাটি বলে বুকে টেনে নিল, সেই কথা বিন্দুমাত্র বদলায়নি এখনও। স্রোত আর নোংরকে তো মহিমা বেশ আগলে রেখেছে, তাই যেন মায়াটাও তার একটু বেশি। কথায় কথায় কান্না জুড়ে দেয়। মেয়েটা চলে যাবে তা ভেবে প্রলয় শেখ এ দুনিয়ার সবচাইতে সুখী মানুষ মনে করেন নিজেকে। ছেলে দুটোকে সঠিক শিক্ষা দিয়েছিল তার, তাই মনের মতো বউ এনেছে তারা, আর তাদের জন্যই তার সংসার আজ পরিপূর্ণ। নোংর ঘুম থেকে উঠেছে সকাল 10টায়। সচরাচর সে এত দেরি করে উঠে না, কিন্তু রাতে ঘুম না হওয়ায় দেরি করে উঠেছে। রসিক ঘরে রান্নার কাজে ব্যস্ত কণিকার মহিমা, সাথে মিতার রেবেকাও টুকটাক সাহায্য করছে। এর মাঝে এলো নোংর। মেয়েটা বেশ ভয় পেয়ে আছে, তাই তো মা যেখানে একা থাকে সেখানে যায় না। তার জন্য ফুপি মা কাল মাকে বকলো, তাই হয়তো বসে রেগে। নোংর ভাবলো মায়ের কাছে যাবে একবার। পা টিপে টিপে রান্নাঘরে প্রবেশ করলো নোংর। হাওয়া কেমন তা বোঝার চেষ্টা করলো। এর মাঝেই মহিমা দেখতে পেল নোংরকে, আদুরে কণ্ঠে বলল, উঠেছিস? অসুস্থ বুঝি? উঠতে দেরি হলো কেন? তোর কি কিছু লাগবে মা? অমনি কণিকা ঘুরে তাকালো। নোংর যেন ভয় পেল কিছুটা, আমতামতা করে বলল, ঠিক আছে, আমি ছোট মা, কিছু লাগবে না। নোংর শেষ করতেই কণিকা স্বাভাবিক কণ্ঠে বলল, টেবিলে গিয়ে বসো, নাস্তা আনছি, রাতে তো খাওয়ানো ঠিক মতো। অমনি যেন সুযোগ পেল নোংর, ফট করে মায়ের গলা জড়িয়ে ধরলো, আদুরে কণ্ঠে বলল, মা, তুমি রাগ করে আছো? কণিকার কিঞ্চিত খারাপ লাগলো কেমন। ইস, এই মেয়েটাকে সে বকে সারাদিন, অথচ মেয়েই আসে মান ভাঙাতে। কণিকা হাসলো, শান্ত স্বরেই বলল, মায়েরা রাগে না। মায়ের জবাবে আর একটু আদুরে হলো নোংর। টুপ করে মায়ের গালে চুমু বসিয়ে দিল। কণিকা সহ সবাই হেসে উঠল, হাসলো নোংরও। এ মেয়েটার বয়স যতই বাড়ুক, এ বোধহয় এমনই বাচ্চাই রয়ে যাবে। অতপর নোংর টেবিলের দিকে যাওয়ার জন্য পা বাড়াবে, ঠিক তখনই বাদ সাধল রেবেকা, বলল, ও আমা, একটা কাজ করে দে না, এ কফিটা একটু রোদের রুমে দিয়ে আয় না, আমি কাজ করছি এখন। ছেলেটা বোধ হয় কাল রাতে ঘুমায়নি, এখন মাথা ব্যথা শুয়ে আছে। নোংর থামলো, জড়তা নিয়ে মায়ের পানে তাকালো। মা ইশারা করলো যেন কফিটা নিয়ে আসে। কণিকা আর রেবেকা মিলেই ফোন ডেটেছেন, যেন ছেলে মেয়েদের সাথে একটু বোঝাপড়া হয়, ভালো লাগা হয়। নোংর জড়তা নিয়ে কফির কাপটা নিল, অতপর প্রস্থান করলো এখান থেকে। দোতলায় শেষের কক্ষখানার সামনে এলো নোংর। লোকটা যে সারা রাত ঘুমায়নি সে জানে, যদিও সে চলে এসেছিল, কিন্তু কাল ফুপিমা বলছিল রুদ্ধ বাড়ি ছেড়ে অন্য কোথায় খুব সহজে মানিয়ে নিতে পারে না। 7-5 ভাবতে ভাবতে হাত বাড়ালো নোংর করানোর জন্য। ঠিক সেই সময় ওপাশ থেকে শীতল কণ্ঠ ভেসে উঠল, আসুন প্রাণ। নোংর চমকালো, থমকালো, বিস্মিত হলো যেন। লোকটা বুঝলো কি করে সে এসেছে। ঘরে ঢুকলো নোংর। ঘরখানে এখনো আধার ছেয়ে আছে।
জানলা আটকানো, পর্দা আটকানো লোকটার কি বেশি খারাপ লাগছে? নোংর বিছানার পাশে ছোট্ট টেবিলটায় চাটা রাখতে রাখতে কৌতূহল নিয়ে শুধালো। আপনি বুঝলেন কি করে এসেছি আমি? রুদ্ধ তখন বিছানায় ঠ্যাস দিয়ে বসলো, মাথাটা মাত্রাতিরিক্ত ধরেছে। এর মাঝে মন মেয়েটার স্পর্শ সঙ্গ পাওয়ার জন্য ব্যাকুল। মা যখন একটু আগে এলো তার ঘরে যাওয়ার সময় সেই বলেছিল, প্রাণকে পাঠাবে মা? 1 কাপ কফি দিয়ে প্রাণকে পাঠিও। রেবেকা যেন এই বাড়িতে এসে ছেলেকে দেখে বারংবার চমকিত হচ্ছে। মাঝে মাঝে মনে হয় একে সেই রুদ্ধ যে শান্ত, সব কিছু নিয়ে জড়তা করে। রেবেকা কিছু বলেনি তখন, কিন্তু রুদ্ধ জানতো তার মা ঠিক পাঠাবে। রুদ্ধ নোংরের কথার উত্তর দিল না, শান্ত শীতল দৃষ্টি মেলালো তার দৃষ্টিতে। মেয়েটা ফের চোখ নামালো। রুদ্ধ নেশাক্ত মোহময় স্বরে বলল, আমার কাছে এসো প্রাণ, আমার মাথাটা টিপে দাও। ভয় নেই, আমি তোমায় স্পর্শ করব না। শুধু একটু তোমার কোমল সেই হাতে আমার অসহনীয় ব্যথা মুক্ত করো। নভনীল গগন আজ ধূসর ভীষণ, কল্লোলিত মুখরিত মেঘমন্দ্র বসুন্ধরা। আকস্মিক এই বর্ষণে কাজ যেন বাড়তি হলো। 2 দিন যাবৎ অনবরত বর্ষণ হচ্ছে। পুকুর পাড়ের কাছে বড় মাঠে বিয়ের প্যান্ডেলের কাজ চলছিল, কিন্তু বৃষ্টি যেন সব অন্যরকম করে দিল। জায়গাটা কাদামাটিতে এমন হয়ে আছে ওখানে অনুষ্ঠান করা দায়। এদিকে প্রবীণ যে ভেবে রেখেছে মেয়ের বিয়ের অনুষ্ঠান বিয়ের 3 দিন আগে থেকে শুরু করবে। দিশা না পেয়ে ছাদেই ব্যবস্থা করা হলো। তাদের বাড়ির ছাদটাও ওই মাঠের মতো বড় না হলেও বিশাল চওড়া। এখানেও বেশ ভালো করে হয়ে যাবে। তবে প্রবীণ শেখ চেয়েছিলেন বড় জায়গা হলে ভেন্যুটা সুন্দর করে ডেকোরেট করা যাবে। আকস্মিক সিদ্ধান্ত পরিবর্তন করায় কাজটাও দ্বিগুণ বেড়ে গেল। তাই পরিবারের ছোট থেকে বড় কারো হাত থেমে নেই। রুদ্ধ এখানকার রাস্তাঘাট তেমন না চিনলেও মামার শ্রাবণের সাথে থেকে চেনা হয়ে যাচ্ছে। এর মাঝে কয়েকবার তার মায়ের সাথেও ঝামেলা হয়েছে। মাকে বলেছে অনুষ্ঠান শুরুর আগে একবার যেন তার আর নোংরের বিয়ের কথাটা মামার কানে দেয়, কিন্তু তার মা সামনে বলে যাচ্ছে, তোর কাছে আমার ভাইজির বিয়ে দিব না। মা যে ভীষণ খেপেছে তা খুব ভালো করেই বুঝেছে রুদ্ধ। সকাল থেকে মাথা ব্যথা থাকলেও মেয়েটার হাতে যেন জাদু আছে। 5 মিনিট মাথা মালিশ করে দেওয়ায় মাথা ব্যথা একেবারেই গায়েব। তবে এর পিছনেও ব্যাখ্যা রয়েছে। যদি মানসিকভাবে কারো প্রতি অনুভূতি জন্মায় তাহলে সে ভালোবাগার মানুষটাকে দেখলেও নাকি মন মস্তিষ্ক সচল হয়ে যায়। এমনই হয়তো ব্যাপারটি। মেয়েটির মাঝে কিছু একটা আছে যে অল্পতেই মানুষকে আকৃষ্ট করে সক্ষম। অদ্ভুত মাদকতা কাজ করে যা আফিম থেকেও তীব্র। নয়তো হুট করে দেখায় কোনো মেয়েকে আদৌ এতটা আপন লাগে নাকি? মেয়েটা জাদু টাদু জানে নাকি কি জানে কি আছে। ঢাকা থেকে ওয়েডিং প্ল্যানার এসেছে, এটা অবশ্য রুদ্ধই ঠিক করেছে। ছাদ দেখানো হচ্ছে তাদের, কোথায় কোথায় কি হলে ভালো হবে তাই ভাবছে তারা। কাজের মাঝেই মনে পড়েছে সেই অদূরে মেয়েটির মাঝে। মেয়েটি যে কোথায় তা সে জানে না। সেই যে সকালে তার মাথা টিপে দিয়ে গেল, দুপুর হতে চলল, এখনও দেখলো না একটা বারও। আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আছে, বৃষ্টি আসবে আসবে ভাব। প্যান্ডেলের আগে ছাদের উপরে মোটা ওয়াটারপ্রুফ তেরপাল টানানো হবে, যেন বৃষ্টির পানি পড়ে এই জায়গাটাও নষ্ট না হয়ে যায়। রুদ্ধ বুঝিয়ে দিয়ে নিচে নামলো। শ্রাবণ গিয়েছে বড় বাজারে, এখনও আসেনি। তার মামা তার বাবা কোথায় যেন বেরিয়েছে। মামা বের হওয়ার এসব কাজ কখনো করেনি। মামা বের হওয়ার আগে সব কিছু তাকে বুঝিয়ে দিয়ে গেছে। রুদ্ধ এসব কাজ আগে কখনো করেনি, এমনকি বড় হওয়ার পর বাংলাদেশের বিয়েতেই অ্যাটেন্ড করা হচ্ছে এই প্রথম। ব্যাপারটা মন্দ লাগছে না। নিচে নামলো রুদ্ধ। শীতল পরিবেশেও ঘামে ভিজে আছে কেমন। নিচে নামতেই কণিকার সাথে দেখা হলো। হাসলো কণিকা। ইস, এই ছেলেটিকে তার মেয়ের জামাই করার স্বপ্ন তার আগে থেকেই। কি সুন্দর, রাজপুত্রের মতো একদম, আবার হাতে হাতে কাজও করছে। রুদ্ধ বসলো উঠানে। আম গাছের ছাউনিতে কণিকা এসে শুধালো, বাবা 1 গ্লাস শরবত করে দে, ঘেমে গেছো তো। রুদ্ধ বেশ স্বল্পভাষী, খুব সহজে তেমন কথা বলে না। স্বভাব সুলভ হেসে স্বল্প বাক্যে বলল। কণিকা এইটুকু উত্তরে যেন খুশি হয়ে গেল। ইস, এই শান্ত ছেলেটার সাথে নাকি তার মেয়ের বিয়ে হবে।
মেয়ে তো ছেলেটাকে পাগলই বানিয়ে দিবে, যা চঞ্চল তার মেয়ে। ড্রয়িং রুমে বসে টিভি দেখছে নোঙর, মন তো বেজাই বিষণ্ণ। শেষ মুহূর্তের প্রস্তুতি, তাই প্রায় সবাই বেশ ব্যস্ত এখন। রুম্পা রেহানা স্রোতকে নিয়ে গেছে পার্লারে, তারা কি যেন রূপচর্চা করবে। সেও যেতে চেয়েছিল, মা যেতে দেয়নি। মা বলেছে এখন এসব করলে মুখ নষ্ট হয়ে যাবে, ওদের বয়স হয়েছে করার, তাই করছে। তোরে গেছে শ্রাবণ ভাইয়ের সাথে কলেজে ছুটি নিতে, তার তো স্কুলও নেই এখন, সবে স্কুলের গণ্ডি পেরোলো। মাধ্যমিক দিয়ে ফ্রি সময় পার করছে আপাতত নোঙর। তার সব কিছুতে হেরফের করলেও পড়ালেখার ক্ষেত্রে নোঙর বেশ পটু। এদিক দিয়ে সবাই তার বিপরীত হলেও সে আলাদা, তার পড়তে বেশ ভালো লাগে। ডাক্তার হওয়ার ব্যাপক ইচ্ছা তার। দুদিন যাবৎ মা বলছে শপিং মলে নিয়ে যাবে, কিন্তু তাদের কারো সময় হচ্ছে না। এদিকে নোঙরের এত এত কেনাকাটা বাকি। আজও মায়ের সাথে রাগ করেই এখানে বসলো মুখ ফুলিয়ে। এর মাঝেই ডাক পড়ল তার। রসুই ঘর থেকে কণিকা ডাকছে হাত তুলে। বসলে নড়তে চড়তে তার বড়ই কষ্ট লাগে। দিন দিন কেমন আলসে স্বভাবের হয়ে যাচ্ছে। নোঙর টিভি বন্ধ করে মুখ ফুলিয়ে গেল রসুই ঘরে, বলল, ডাকছো কেন মা? আমি গুরুত্বপূর্ণ কাজ করছিলাম তো। ভরকালীন কণিকা। টিভি দেখাও যে গুরুত্বপূর্ণ কাজ হয় তার মেয়াজ না জানালে সে জানতই না। মেয়েটা দিন দিন আলসে পটু হয়ে যাচ্ছে, বসলে উঠতেই চায় না। কণিকা এবার শরবতের গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, তুই বলেছিলি না শপিং করতে যাবি, আজ বিকেলেই নিয়ে যাব, তাড়াতাড়ি খেয়ে দিয়ে রেডি হয়ে থাকিস। মায়ের কথায় খুশি হলো না নোঙর। গত এক সপ্তাহ যাবৎ একই বাণী শুনছে। নোঙর মুখ ফুলিয়ে বলল, তো এক সপ্তাহ যাবৎ প্রতিদিনই নিয়ে যাচ্ছ। কণিকা হাসলেন মেয়ের কাণ্ডে, বললেন, বাইরে রুদ্ধ বসে আছে, এই গ্লাসটা ওকে দিয়ে আয়, আর আজ সত্যি নিয়ে যাব। খুশি হয়ে গেল নোঙর, তবে গ্লাসটা নিল না। লোকটা সামনে যেতে লজ্জা লাগছে তার। আমতা আমতা করে বলল, আমি কেন? তুমি দিয়ে আসো না মা, আমি বরং ওপরে যাই। কণিকা চোখ রাঙিয়ে বলল, তোকে যেতে বললাম না, তুই যাবি? অগত্যা নোঙরই নিল গ্লাসটা, হাঁটা দিল উঠানের উদ্দেশ্যে। লজ্জায় মুখশ্রী লাল টুকটুকে হয়ে আছে, কেন যেন লজ্জা করছে, সে নিজেও জানে না। রুদ্ধ মোবাইলে ব্যস্ত ছিল। আকস্মিক মোহনীয় কণ্ঠ কর্ণপাত হলো। আপনার শরবত। মাথা তুলে তাকালো রুদ্ধ। বুকটা সেই প্রতিবারের ন্যায় টিপ টিপ করতে লাগলো। এ কেমন অদ্ভুত জ্বালা। লালাভা ছেয়ে আছে মেয়েটার মুখখানায়। মেয়েটা কি লজ্জা পাচ্ছে? শুকনো ঢোক গিলল রুদ্ধ। ভেতরে সব গুছিয়ে আসছে যেন। তড়িৎ গতিতে গ্লাসখানা নিয়ে ঢকঢক করে পুরোটা শেষ করলো, কিন্তু অন্তরটা সতেজ হলো না। বলতে ইচ্ছে করলো, মেয়ে তুমি আমার পিপাসা মেটাতে এসেছো নাকি বাড়াতে? কিন্তু গলা দিয়ে টু শব্দ বের হলো না রুদ্ধর। আর এদিকে হৃৎপিণ্ডটা যেমন লাফাচ্ছে, মনে হচ্ছে এই বুঝি হাতে চলে আসবে। শীতল হাওয়া বইছে, কিন্তু তপ্ত আগুন যেমন উত্তাপ ছড়িয়ে সব কয়লা করে দেয়। রুদ্ধর পরিস্থিতি এখন তেমন। নোঙর ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে রুদ্ধর পানে। লোকটা কি বেশি পিপাসু ছিল? এর মাঝেই এলো আহসান সাহেব আর প্রবীণ শেখ, দুজনের হাত ভর্তি জিনিসপত্র। প্রবীণ শেখ বাড়িতে ঢুকেই হাঁক ডাক ছেড়ে বললেন, আব্বা বাড়িতে আছেন? দেখেছেন আপনার মেয়ে জামাই কি করছে? নতুন জামাইয়ের ন্যায় হাত ভর্তি বাজার করে নিয়ে এসেছে। প্রবীণ শেখের হাঁক ডাকে বেরিয়ে এলো সবাই। প্রবীণ শেখ আজ বন্ধুর উপর বেজায় খেপেছে। আহসান সাহেব হাত ভর্তি বাজার করে নিয়ে এসেছে, তাই তার ধারণা জামাই বাড়িতে এলে একদিন অন্তত বাজার করতে হয়। প্রবীণ শেখের বারণ করলো, তাও শুনেনি ভদ্রলোক। প্রলয় শেখ বাড়িতেই ছিলেন। ছেলের ডাকে বাইরে বের হলো। জামাতার এহন কাণ্ডে সে বেশ লজ্জা পেল। রেবেকাকেও কতক্ষণ বকলো, তার ধারণা সেই শিখিয়ে দিয়েছে। এদিকে রেবেকা এসব কিছুই জানে না। এক তো এত কাজ, আবার এত বাজার। কণিকা পড়ল মহাবিপাকে। উপায় না পেয়ে সে আর মহিমা মিলে কাজে লাগলো। ওইদিকে সে ভাবছিল মেয়েটাকে নিয়ে আজ বাইরে যাবে। আজ না করলে মেয়ে নির্ঘাত রেগে যাবে। আকস্মিক মাথায় এক বুদ্ধি এলো। এগিয়ে এলো রুদ্ধর নিকট। রুদ্ধর ভাবনার মাঝে আমতা আমতা করে বলল, রুদ্ধ, আজ একটু নয়নকে নিয়ে শপিং মলে যেতে পারবে? দেখো না আহসান ভাই
আবার কত কি নিয়ে এলো, এসব সামলে আমি কি করে যাব বলো? রুদ্ধ যেন মেঘনা চাইতে জল পেল, নোংরের দিকে চমকালো। মা বলছে কি? রুদ্ধ সম্মতি জানিয়ে বলল, আমি প্রাণকে নিয়ে যাব মামি, আপনি চিন্তা করবেন না। প্রবীণ শেখ এখানেই ছিলেন। প্রাণ কথাটা কর্ণকহর হতেই প্রবীণ শেখ এখানেই ছিলেন। প্রাণ কথাটা কর্ণকুহর হতে থমকালো, বিস্ময় নিয়ে তাকালো রুদ্ধর দিকে। কণিকার চোখে মুখেও বিস্ময়ের ছাপ। প্রবীণ শেখের বক্ষখানা কেমন যেন ধক করে উঠল। এটা তো সে তার মেয়েকে ডাকে, এই নামে এখন পর্যন্ত কেউ ডাকেনি সে ছাড়া। রুদ্ধ তার মেয়েকে প্রাণ ডাকছে, প্রাণের অর্থ জানে ছেলেটা। প্রবীণ শেখ চাইলেন স্ত্রীর দিকে। অদ্ভুত এক ব্যাপার কিঞ্চিত আভাস পেলেন, ব্যথার কিঞ্চিত আভাস পেলেন। মনে পড়ল বোন তার ছেলের জন্য প্রস্তাব দিয়েছিল তার প্রাণের বিয়ের। নিঃশ্বাস ভারী হলো দাম্ভিক প্রবীণ শেখের। তার মেয়েরা কি অনেক বড় হয়ে গেল? এই তো সেদিন হলো স্রোত, 2 দিন পরে তার বিয়ে। আর তার প্রাণ কত আতঙ্ক, কত কষ্ট করে মেয়েটা 7 মাসের সময় পৃথিবী দেখলো। মেয়েটাকে নিয়ে তারা এত আতঙ্কে ছিল, বাঁচবে কিনা তার নিশ্চয়তা ছিল না। সে মেয়েরও তাহলে পরনিয়ক্ষণ ঘনিয়ে আসছে বুঝি। প্রবীণ শেখে শখ করে ছোট মেয়ের নাম দিয়েছিল প্রাণ। এখন অবধি নিজে ছাড়া কাউকে এ নামে ডাকতে দেয়নি। আজ এ নামে ভাগ বসালো অন্য এক পুরুষ, যে পুরুষকে তারা তার মেয়ের অর্ধাঙ্গ করার জন্য ভাবছে। মেয়েটা এত তাড়াতাড়ি বড় হয় কেন? কেন তাদেরই পাঠিয়ে দিতে হয় অন্যের বাড়ি? কেন সারা জীবন বুকে আগলে রেখে যায় না? আকাশ যখন বৃষ্টি আসার তোড়জোড় শুরু করেছিল, ঠিক তখন তৈরি হলো নোঙর। আকাশ তখন নিকষ কালো। আজ না গেলে সময় নেই, আর তাই বৃষ্টি আসলেও যেতেই হবে। বৃষ্টি আসবে কখন জানে না, তবে আকাশ সকাল থেকেই মেঘাচ্ছন্ন। কালো একটা চুড়িদার পরল নোঙর, চুলগুলো খুলেই রাখলো, ভিজে আছে এখনো। ঘড়ির কাঁটায় 3টা বাজে তখন। নিচে নামলো নোঙর। রুদ্ধ সেই তখন থেকে অপেক্ষা করছে। মায়ের কাছে গেল নোঙর বলে বের হতেই রুদ্ধের দিকে এগিয়ে এলো, মিনমিনিয়ে বলল, ইস, অনেকক্ষণ অপেক্ষা করলাম তাই না? রুদ্ধ এক দৃষ্টিতে তাকিয়ে আছে নোঙরের পানে। মেয়েটা মাত্রাতিরিক্ত সুন্দরী, একদম বুকে গিয়ে লাগার মতো। দেখলেই থমকায় হৃদয়। রুদ্ধ গভীর চোখে তাকিয়ে আছে, কেমন অদ্ভুত শীতলতার দৃষ্টি। অতঃপর বলল, আপনার জন্য আমি আমরণ অপেক্ষা করতে রাজি মেয়ে। এইটুকু সময় তো খুবই স্বল্প। বুঝল না নোঙর। মাঝে মাঝে লোকটার যে কি হয় সে বুঝে না, তবে লোকটার কথাগুলো যেন হৃদয়ে কম্পন ধরায়। কথার মর্মার্থ সে না বুঝলেও হৃদয় যেন অবগত এ বিষয়ে। রুদ্ধ এগোবে ঠিক তখনই মনে পড়ল গাড়ির চাবি আনতে ভুলে গেছে। উপায় না পেয়ে সে ফের ছুটল চাবি আনতে। ঠিক তখনই বাড়িতে প্রবেশ করলো শ্রাবণ। উঠোনের মাঝে গাড়ি ভর্তি সরঞ্জাম, বেশ তাড়াহুড়োতে আছে মনে হচ্ছে। নোঙর এগিয়ে গিয়ে বলল, ভাইয়া তোরি আপা আসেনি? ওর না তোমার সাথে আসার কথা ছিল? শ্রাবণ সরঞ্জামগুলো কোথায় রাখবে দেখাচ্ছিল। ঠিক তখনই প্রশ্ন করল নোঙর। মেয়েটার সাথে আজ সারাদিন দেখা হয়নি। শ্রাবণ ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, এই তো এখনই আবার যাব, ওখানে জিনিসপত্র আছে কিছু, একে সহ নিয়ে আসবো। বলতে বলতে নোঙরের পানে তাকালো শ্রাবণ। ভ্রু কুচকে এলো তার, শুধালো, এমন তৈরি হয়ে কোথায় যাচ্ছিস? এর মাঝেই এলো বোরকা। নহর কিছু বলার আগেই বলল, ওমা, তোর এখনো যাসনি? তাড়াতাড়ি বের হবি তো, বৃষ্টি আসবে বলে। রুদ্ধ কোথায়? নোঙর ফুপিমার দিকে তাকিয়ে বলল, এক্ষুনি বের হব ফুপিমা। রুদ্ধ ভাই গাড়ির চাবি আনতে গেছেন। শ্রাবণ এখনো তির্যক চাউনিতে তাকিয়ে আছে। নোঙর রুদ্ধর সাথে কোথাও যাচ্ছে? কোথায় যাচ্ছে? এতদিন তো সে নিয়ে যেত, আজ তাহলে রুদ্ধ কেন? ফের শুধালো, কোথায় যাচ্ছিস? নোঙর বলল, সদরে যাচ্ছি ভাইয়া, শপিং মলে কিছু কেনাকাটা বাকি ছিল। নিমেষে যেন শ্রাবণের মন রাগে টইটম্বুর হলো। ক্ষুব্ধ হলো সে, তবে ক্ষোভ প্রকাশ করলো না, সংযত করলো নিজেকে। রুদ্ধ ভাইয়ের সাথে কেন যাচ্ছে নোঙর? এতদিন তো শ্রাবণের সাথে যেত। শ্রাবণ পছন্দ করে, সব এনে দিত তাকে, তাহলে আজ কেন অন্য কেউ? শ্রাবণ ধাতস্থ করলো নিজেকে, শান্ত কণ্ঠেই বলল,
তোর সদরে যাওয়ার ছিল, আমায় বলতি আমি নিয়ে যেতাম। ভাইয়াকে কেন জ্বালালি? বেচারা বেড়াতে এসেছে, রাস্তাঘাট ঠিক মতো চেনে না। এর মাঝেই নামলো রুদ্ধ। শ্রাবণের কথার ধরন মাঝে মাঝে অদ্ভুত লাগে রুদ্ধর। রুদ্ধ শ্রাবণের কথার প্রেক্ষিতে বলল, আরে হাইপার হচ্ছিস কেন? আমি ঠিক আছি। তাছাড়া বাড়িতেই তো বসেছিলাম, চিন্তা করিস না। আমি চিনি এখানকার মলগুলো। শ্রাবণ যেন রুদ্ধর কথা কানেই নিল না, নোংরের পানে তাকালো। নোংর বেশ খুশি খুশি মেজাজে আছে। মেয়েটা তো খুশি হচ্ছে কেন? শ্রাবণের সহ্য হয় না। অতঃপর শ্রাবণ কিছু না বলেই হনহন করে উপরে চলে গেল। তরি বসে আছে কলেজের পাশেই একটা ছোট্ট পার্কের বেঞ্চিতে, অপেক্ষারত হয়ে তাকিয়ে আছে অনিমেষে। এখনও সে প্রত্যাশায় ঠায় বসে আছে। মন বলছে এই তো লোকটা এসে পড়ল বলে। সেই মায়া জড়ানো বদনখানা নিয়ে লোকটা তো তাকে মিথ্যা বাসনা দিবে না। গ্রুম গ্রুম শব্দে কেঁপে উঠছে ধরণী, কাঁপছে তরির তনুও। তরিকে যখন সকালে কলেজ ছাড়তে এলো তখন শ্রাবণ জিজ্ঞেস করেছিল, ফিরবি কখন? তরি স্বাভাবিকভাবেই উত্তর দিয়েছিল, আজ রেজাল্ট দেবে, ছুটি নেওয়ারও আছে। কলেজের কাজ শেষ হয়ে আশেপাশে আমার কিছু ফ্রেন্ডের বাড়ি আছে, আপুর বিয়ের কার্ড নিয়ে নিয়ে ওদের বাড়িতে যাব একটু। ফোনে বলেছিলাম আগে, এখন কার্ড দিয়ে আসবো, যাতে যাতে দুপুর তো হবেই। শ্রাবণ তখন নিজে থেকেই বলেছিল, কাজ শেষ করে আমার কল করবি, আশেপাশেই আছি আমি, একসাথে ফিরব। খানিকটা অবাক হয় তরি। শ্রাবণ নিজে থেকে তার প্রতি এতটা দায়িত্ববোধ দেখায়নি কখনো। একসাথে ফিরব কথাটা যেন কেমন কাটা খোঁজে পেল তীর। নয়তো তার অনুভূতি জর্জরিত মনে বেশি ভাবছে বোধ হয়। অনুভূতি জর্জরিত মনে যেন আরও অনুভূতিরা ভিড় করে, শুকানো ভাব হয়, কেমন রাজি হয়ে যায় তীর। সে যেন আর সব থেকে সুখী মানুষ। তরির কাজ শেষ হতে 1:30 বাজে। শ্রাবণের বলা জায়গায় এসে বসে। এখানে এসেই ফোন করে শ্রাবণকে, কিন্তু ধরে না শ্রাবণ। অনেকবার রিং হয়, তারপর কেটে দেয়। ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিয়েছিল তরি। ভাবলো হয়তো ব্যস্ততায় ধরছে না, কত কাজ এখন তার। কিন্তু ঘন্টা পেরোই শ্রাবণের কোনো খবর পাওয়া যায় না কেন? এ পর্যন্ত মনে হয় হাজারবার কল করা হয়ে গেছে, কিন্তু লোকটা ফোন তোলে না। তবুও আশায় বসে রয় সে, শ্রাবণ আসবে, তাকে নিয়ে যাবে। ওদিকে অম্বর বারংবার গর্জন তুলছে, চারদিকে অন্ধকার হয়ে আসছে। সময় পেরিয়ে 5:30 বাজতে চলল। মেয়েটা এখানেই ঠায় বসে রইল। অপেক্ষারত মন যেন নিমেষে বিষিয়ে গেল, তীব্র অভিমান ভর করল। এদিকে কয়েকবার তার মা কল করেছে, রাগে দুঃখে মায়ের কলও ধরেনি। আজ যেন মেদিনী বড়ই বেপরোয়া হলো, ক্ষুব্ধ হলো। তীব্র তুফানের তাণ্ডব শুরু হলো, বাতাসের বেগ বাড়ল। এখানে বসে থাকা যেন দায় হলো। ইতিমধ্যে জনমানব শূন্য হলো জায়গাটা। ফের বড়মা ফোন করলো। এবার আর কাটলো না তরি। তারাও তো চিন্তা করছে হয়তো। এ কথা তো প্রায় ভুলেই বসেছিল। ফোন তুলতেই ওপাশ থেকে কণিকা চিন্তিত স্বরে বলল, 5টা বাজতে কোথায় তুই আম্মা? বাইরে তো অনেক ঝড়, এখনো বাড়ি ফিরছিস না কেন? কোনো সমস্যা হয়েছে? কোথায় আছিস বল, একা আসতে পারবি নাকি তোর বড় আব্বুকে পাঠাবো? তরি ফুপিয়ে উঠল খানিকটা। বড় আব্বু কেন আসবে? শ্রাবণ আসার কথা ছিল তো। সে তো অপেক্ষা করে আছে সেই 1:30 থেকে। লোকটা কোথায়? লোকটা ঠিক আছে তো? তরি ফুপিয়ে উঠতেই কণিকা ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, ওমা, কাঁদছিস কেন? কোথায় তুই? ভয় পাচ্ছিস? তুমি দুপুরে বাড়ি ফেরার কথা ছিল। আমি তো বড় আব্বুকে পাঠাচ্ছি, কোথায় তুই বল? তরি ধাতস্থ করলো নিজেকে। টুপটাপ গড়িয়ে পড়লো আখিদয় থেকে নোনা আবদ্ধ পানি। বলল, শ্রাবণ ভাই কোথায় বড় আম্মু? উনি তো বলেছিল আমায় নিয়ে যাবে, আমি ওনার অপেক্ষা করছিলাম। কণিকা চমকালো খানিকটা। শ্রাবণ তো এসেছে সেই 3টা বাজে। কোথায় ছেলেটা তো কিছু বলেনি। মেয়েটা এতক্ষণ অপেক্ষা করছিল। কণিকা বলল, শ্রাবণ তো ঘরে মা, ও তো সেই 3টায় এসে ঘরে ঢুকে দুয়ার দিয়েছে, আর নিচে নামেনি। তরি থমকালো। লোকটা বাড়িতে কই? লোকটা যে তাকে অপেক্ষা করতে বলল, কি করে পারলো এমন? একটাবারও কি মনে হলো না মেয়েটা একা আছে? আর ফোন কেন তুললো না? তরি নীরব রইল।
আশেপাশে দৃষ্টি বোলালো তীব্র হাওয়া আর মাঝে মাঝে ফোঁটা ফোঁটা বৃষ্টি আসছে। ঝড় হচ্ছে, ঝড়। সে ঝড় শুধু বাইরে না, তরির মনেও। এর মাঝেই কণিকা বলল,